এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। Hey, mister. Will you be brother-in-law of my sister? হোয়াট? পুরো ভার্সিটি ক্যাম্পাসের স্তব্ধ, নেই কোনো কোলাহল, যেন এখানে সবে মাত্র কোনো বোম ব্লাস্ট হলো। একটা মেয়ের এত সাহস! ভার্সিটিতে আসার এক সপ্তাহের মধ্যে ভার্সিটির সবচেয়ে রাগী, মেধাবী, সুদর্শন অ্যাটিটিউড সম্পূর্ণ ছেলে প্লাস ভার্সিটির ভিপি আরিয়ান খান আরবকে সরাসরি প্রপোজ করে। ইংলিশ বোঝো না? ওকে, সমস্যা নেই, বাংলায় বলি। তুমি কি আমার বোনের দুলাভাই হবা? যদিও আমার কোনো বোন নাই, কিন্তু কাজিন আছে। আরব মেয়েটাকে পর্যবেক্ষণ করে দেখলো। কালো লং শার্ট, কালো প্যান্ট, কালো শু, গলায় ইয়ারফোন, মুখে মাস্ক আর চুলগুলো পেছনে ঝুটি করা। মেয়েটিকে আগে ক্যাম্পাসে দেখেছে বলে মনে হয় না। দেখা শেষে হঠাৎ সে ধমকে বলে উঠল, এই মেয়ে, কে তুমি? এইগুলি কি সব কথাবার্তা? আমি তোমার জান হার্ষিয়া। আর জান, এইগুলি তো কথাবার্তা না, এটা তো প্রপোজাল। পছন্দ হয় নাই? তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো আমি কে? ওমা, এই কি কথা, তুমি জানো না তুমি কে? ফাজলামি করছো আমার সাথে? এই আরিয়ান খান আরবের সাথে? তোমার সাহস তো কম না? আমি তোমার সাথে ফাজলামি কেন করব জান? আমি তো তোমার সাথে প্রেম করব, আর সাহসটা আমার ছোটবেলা থেকেই বেশি। কথাটা বলি চোখ টিপ দিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল আরশিয়া। আরশিয়ার এই কাণ্ডে যেন আরব একটু ফটকে গেল। ওকে আরো একটু ভড়কানোর জন্য ওর কাছে যেতে লাগলো। এর মধ্যে বাজখাই কণ্ঠের এক ধমক থেমে গেল আরশিয়া। এই মেয়ে, একদম আমার কাছে আসবে না। দূরে যাও, দূরে যাও বলছি। তোমার সাহস দেখে আমি বারবার অবাক হচ্ছি। যেখানে মেয়েরা ভয়ে আমার সামনে পর্যন্ত আসে না, সেখানে তুমি আমাকে ফ্লাইং কিস দাও। প্রশংসা করতে হয় তোমার। এরপর কিছুটা বাঁকা হেসে বলল, কিন্তু তুমি যে ভুল মানুষের সামনে ভুল কাজ করে ফেলেছো, এর ফল তোমাকে ভুগতে হবে। আর ইউ রেডি মিস? আই এম অলওয়েজ রেডি ফর ইউ জান। বলেই সেখান থেকে চলে আসলো আর মনে মনে বলল, প্রথম দিন এতটুকু ডোজই যথেষ্ট তাকে আমার কথা ভাবানোর জন্য। এসে গাড়িতে বসে ড্রাইভার আঙ্কেলকে বলল, আঙ্কেল চলুন। কোথায় যাবে মামনি? অফিসে চলুন। ঠিক আছে। বলে আঙ্কেল গাড়ি স্টার্ট দিলেন। চলুন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আবরার চৌধুরী ও আয়েশা চৌধুরী একমাত্র মেয়ে আরিশফা চৌধুরী আরশিয়া। আরশিয়ার যখন মাত্র 4 বছর, তখন তার মা তাকে রেখে ওই দূর আকাশে তারা হয়ে গেছে। আরশিয়ার বাবারা এক ভাই এক বোন। ওর ফুপা দেশের বাহিরে থাকে, তাই ওর ফুপু ওর মা চলে যাওয়ার পর ওদের বাড়িতে চলে আসে এবং সেই আরশিয়াকে বড় করে। তার একটা ফুপাতো ভাই আছে যার নাম আরিশ। সে আরশিয়ার থেকে 10 বছরের বড়। সে বিবাহিত, প্লাস তার 4 বছরের একটি ছেলে আছে। গাড়িটা জ্যামে আটকে আছে, তাই আরশিয়া কি করবে ভেবে না পেয়ে ফোন বের করে টকিং টম গেমটা খেলা শুরু করলো। সে গেম খেলায় মগ্ন। এমন সময় আঙ্কেল বললেন, আমরা এসে গেছি মামনি। তাই গাড়ি থেকে নেমে অফিসের দিকে হাঁটা শুরু করলো। অফিসে ঢুকেই প্রথম বাবার কেবিনে গেল। বাবা তো আরশিয়াকে দেখেও অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার মাটা হঠাৎ এই সময় তার ছেলের কাছে? কেন আসতে পারি না বুঝি? অবশ্যই আমার মা তার ছেলের কাছে যে কোনো সময় আসতে পারে। তা কোনো সমস্যা হয়েছে মা? আর আজকে ক্লাস কেমন হলো? সে তার বাবার কাছে যে বাবাকে জড়িয়ে ধরে বলল, কোনো সমস্যা হয়নি বাবা, আমি তোমায় অনেক মিস করছিলাম তাই চলে এলাম। আর ক্লাসও ভালো হয়েছে। এরই মধ্যে ভাইয়া এসে তার মাথায় গাঁটটা মেরে বলল, বাবাই, পেতনি হঠাৎ এখানে কি করছে গো? ভাইয়ার বাচ্চা, তুই পেতনি কাকে বলিস? ওই, তুই এখানে কোথায় আমার বাচ্চা পাইলি? আমার বাচ্চা তো বাসায়। আর পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? পড়ি। এই কি শুরু করলি তোরা দুই ভাই বোন? চুপ কর দুইজন। আর আরিশ, ম্যানেজারকে বল
আমার মা এসেছে, তাই আমাদের 3 জনের জন্য লাঞ্চ পাঠিয়ে দিতে। ওকে বাবাই, আমি এক্ষুনি বলছি। বলেই ভাইয়া চলে গেল। আর আরশিয়া তার বাবার সাথে গল্প করা শুরু করলো। কিছুক্ষণ পর ভাইয়া খাবার নিয়ে এলো আর সবাই খেয়ে নিল। খাওয়ার পর আরশিয়া, ভাইয়া আর বাবা কিছুক্ষণ গল্প করলো। তারপর বাবা বলল, আরিশ, আমার মাটাকে বাড়িতে দিয়ে আয়। ওকে। বলে ভাইয়া আমাকে ইশারা করলো ওর সাথে যাওয়ার জন্য। তাই আরশিয়া ও বাবাকে বাই বলে ভাইয়ার সাথে বাড়ি চলে এলো। বাড়িতে আসতেই মামুনি বলল, কি রে আরিশ, তুই এই সময়? তোমার আদরের মেয়েকে দিতে এলাম। তুই কি আরশিয়ার ভার্সিটিতে গিয়েছিলিস ওকে আনতে? না, তোমার মেয়ে তার বাবাকে নাকি মিস করছিল, তাই অফিসে গিয়েছিল, আর বাবাই বলল ওকে দিয়ে যাওয়ার জন্য। ওকে, আমি গেলাম। বলেই ভাইয়া চলে গেল। আরশিয়াও মামুনির সাথে ভেতরে গেল। এমন সময় একটা ডাকে থেমে গেল। আত্মা, বলে আরশিয়ার পা জড়িয়ে ধরলো তার ছোট্ট বাবাটা। সেও তাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে হাঁটা দিল। পেছন থেকে ভাবি বলতেছে, আরুষ, বাবা খাবারটা শেষ করে যাও। আমি খাবো না, আমার আত্মা শেষে যাব। তোমার আত্মা মাত্র এসেছে, ফ্রেশ হয়ে নিয়ে তুমি আমার কাছে এসো। কিন্তু সে আমার কাছ থেকে যাবে না, তাই আমি ভাবিকে বললাম, ভাবি বাদ দাও, ভাবি বাদ দাও, ও আর খাবে না, ও আমার সাথেই যাক। তোর আদরে আদরেও একটা বাদর হয়ে যাচ্ছে। আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাতিজা, তাকে আদর করব না তো কাকে আদর করব বলো? বলেই আরুষকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে রুমের দিকে হাঁটা দিল। রুমে এসে আরুষকে বিছানায় বসিয়ে ওর হাতে একটা চকলেট দিয়ে বলল, বাবা তুমি বসো, ফ্রেশ হয়ে আসি। তার বাবাটাও মাথা নেড়ে সায় দিল। তাই একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে আরুষ চকলেট মুখে নিয়ে ঘুমিয়ে গেছে। তাই আরশিয়া ওর কাছে দিয়ে চকলেটটা নিয়ে মুখ মুছিয়ে দিয়ে ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। রাত 8টার দিকে ঘুম থেকে উঠে দেখে আরুষ পাশে নাই। ভাবি হয়তো এসে নিয়ে গেছে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলো তার বাবা আর ভাইও চলে এসেছে। সবার সাথে কিছুক্ষণ গল্প করেও ডিনার করে রুমে এসে আবার একটা ঘুম দিল। সকালের এক ফালি মিষ্টি রোদ পর্দার ফাঁকা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। চারিদিকে নতুন দিনের আমেজ। তাতে কি আরশিয়া নামক রমণী নিদ্রা বিলাসে মগ্ন। পাশে রাখা ঘড়ি ও মুঠোফোনটি জানান দিচ্ছে নিদ্রাভঙ্গের প্রহর ঘনিয়ে এসেছে। আরশিয়ার পাশে রাখা ফোনটি পঞ্চমবারের মতো সুর তুলে জানান দিল তাকে খুব স্মরণ করেছে, কিন্তু সে ঘুমে এতটাই মত্ত যে ফোন রিসিভ করার মতো সময় তার নেই। এখন তার সময় শুধু এবং শুধু ঘুমানোর জন্য। সকাল 8টা বাজে। আলিয়া বেগম ঘরে এলেন আরশিয়াকে ঘুম থেকে তোলার জন্য। সে বারবার ডাকছে, কিন্তু ফলাফল শূন্য। আলিয়া বেগম মাঝে মাঝে ভাবেন, এই মেয়ে নির্ঘাত কুম্ভকর্ণের ফিমেল ভার্সন। না হলে একটা স্বাভাবিক মানুষ এত গভীর ঘুমে কিভাবে ঘুমায়? একে তো তুলে নিয়ে গেলেও টের পাবে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দেরি হয়ে যাচ্ছে, তাই এবার একটানে আরশিয়াকে উঠিয়ে বসালো। এভাবে উঠানোতে আরশিয়া বিরক্তি নিয়ে বলে উঠল, মামনি, আর একটু ঘুমোতে দাও না, এরকম কেন করছো? হ্যাঁ, তুই আরো ঘুমাতে থাক, ওই দিক দিয়ে ক্লাস শুরু হয়ে যাক। কয়টা বাজে? 8টা 20 বাজে। তোর ক্লাস না 10টা থেকে শুরু? বলে আরশিয়া ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আলিয়া বেগম ওর বিছানা গুছিয়ে যেতে যেতে বলল, তৈরি হয়ে তাড়াতাড়ি নিচে আয়, তোর বাবা আর ভাইয়া বসে আছে, একসাথে নাস্তা করবে। তাই বলেই চলে গেলেন। আরশিয়া তৈরি হয়ে নিচে যেয়ে দেখে সোফায় বসে তার বাবা খবরের কাগজ পড়ছে আর ভাইয়া আরুষকে নিয়ে খেলা করছে। সবাইকে গুড মর্নিং বলে টেবিলে বসলো। প্রতিউত্তরে ভাইয়া ও বাবা একসাথে গুড মর্নিং বলল। আরশিয়া বসতেই তার বাবাও চলে এলো। ঘুম কেমন হলো আমার মায়ের? অনেক ভালো হয়েছে বাবা। পাশে থেকে আরিশ ঠাট্টা করে বলে উঠল, বাবাই, কুম্ভকর্ণদের ঘুম সব সময় ভালোই হয়। ভাইয়া, তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলছো। আমি মোটেও কুম্ভকর্ণের মতো ঘুমাই না। এই জন্যই বলে সত্য কথা ভাত নাই। আর তুই কুম্ভকর্ণ কিনা এটা সবাই জানে, তাই নিজের হয়ে সাফে গাইতে হবে না।
এমন সময় রান্নাঘর থেকে মামুনি থমকে বলে উঠল, তোরা দুই ভাই বোন ঝগড়া থামিয়ে খাবি নাকি আমি আসবো? তাই দুই ভাই বোন চুপচাপ খাওয়ার মনোযোগ দিল। আরশিয়া খাচ্ছে আর আরিশ এর কোলে বসা আরুষ সাথে দুষ্টমি করছে, আবার মাঝে মাঝে ওকে খাইয়েও দিচ্ছে। খাওয়া শেষে দুই ভাই বোন সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আরিশ এখন আরশিয়াকে ভার্সিটিতে দিয়ে তারপর অফিস যাবে, এটা তার প্রতিদিনের রুটিন। ভার্সিটির সামনে গাড়ি থামাতে আরশিয়া নেমে আরিশকে বিদায় দিয়ে ভার্সিটির গেটের দিকে হাঁটা দিল। গেট দিয়ে ঢোকা মাত্র কেউ একজন তাকে জড়িয়ে ধরে পিঠে একটা থাপ্পড় দিয়ে দিল। থাপ্পড় দেওয়া ব্যক্তি এবার বলে উঠল, শালি পিতনি, সকালে 5 বার ফোন দিলাম, রিসিভ করলি না কেন? আরশিয়া জড়িয়ে ধরে ব্যক্তিকে সামনে এনে দেখলো এ আর কেউ নয়, তারই বেস্টি তারিন। সে তারিনকে পাল্টা থাপ্পড় দিয়ে বলল, ওই তোমার কোন বোনরে বিয়ে করছস যে তুই আমারে শালি বললি? আস্তাগফিরুল্লাহ। দোস্ত, তুই কি শরীফা থেকে শরীফে রূপান্তরিত হয়েছিস? দূরে যা আমার থেকেই। এক থাপ্পড় দিয়ে পয়রা বানাই দিব। আমি মনে প্রাণে একজন মেয়ে, আমার কতদিনের ইচ্ছা একটা সুন্দর দেখা পোলা বিয়া কইরা সংসার করবো, আর তুই এগুলো কি বলস? তুই যদি মেয়ে হয়ে থাকস তাহলে আমাকে শালি বললি কেন? তোরে শালি বলবো না তো কি ফুল চন্দন দিয়ে পূজা করবো? সকাল থেকে কতবার ফোন দিতেছি কিন্তু তুই ধরস না। কি হয়েছিল তোর? ফোন ধরস নাই কেন? তুই তো জানো স্যার, আমি ঘুমাইলে কিছুই টের পাই না, তাই আমি ঘুমাইলে 1000 বার ফোন দিলেও আমারে পাবি না। এজন্য সবাই ধরে কুম্ভকর্ণের লেডি ভার্সন বলে। তা তোরে আজকে কে দিয়া গেল? কে আবার? আরিশ ভাইয়া। সত্যি দোস্ত, আমার বিবাহিত ক্রাশ ধরে দিয়া গেল, আর তুই আমার সাথে তার কথা বলাই দিলি না। তুই তো মির্জাফরের থেকেও বেইমান। ভাইয়া তোর মতো আজাররা বৈশা থাকে না, ভাইয়ার অনেক কাজ আছে। বাবা তো এখন অফিসে বেশি যায় না, তাই ভাইয়ার ওপর অনেক বেশি প্রেসার পড়ে। ওহ, তাহলে আর কি করেন? দোস্ত, মনে পড়ছে, তোর একটা কথা বলার ছিল। তুই শুনেছিস কালকে নাকি একটা মেয়ে ভিপিরে প্রপোজ করছে? আমার না অনেক শখ মেয়েটারে দেখার। কার এত সাহস যে কিনা আরিয়ান খান আরফকে প্রপোজ করলো, যেখানে সব মেয়েরা তাকে পছন্দ করলেও সামনে যাওয়ার সাহস পায় না, সেখানে একটা মেয়ে তাকে সরাসরি প্রপোজ করে দিল। হাও! কিন্তু মেয়েটার সাহস আছে বলতে হবে। সেই সাহসী মেয়েটা আমি। নে এবার আমাকে দেখে তোর শখ পূরণ কর। দোস্ত, তুই সিরিয়াসলি? তুই করলে প্রপোজ? বিশ্বাস হয় না। আমি বিশ্বাস না হইলে আমার সাথে চল, তোরে বিশ্বাস করাই। বলেই তারিনের হাত ধরে আরশিয়া মাঠের দিকে হাঁটা দিল আর চারিদিকে চোখ বুলিয়ে আরাফকে খুঁজছে। হঠাৎ চোখ আটকে গেল আকাশি শার্ট, যার উপরে 2টা বোতাম খোলা, কালো প্যান্ট শার্টের সাথে কালো সানগ্লাস ঝুলানো, গালে চাপ দাড়ি, একগাল হাসি দিয়ে ফ্রেন্ডসদের সাথে কি নিয়ে যেন কথা বলছে। আরশিয়ার ইচ্ছে হলো বুকের বাঁ পাশে হাত দিয়ে হায় মে মর যাব বলতেই আপাতত ইচ্ছেটাকে মনের মধ্যে রেখে আরব এবার এর সামনে গিয়ে দাঁড়ালো। গুড মর্নিং জানেমান, হাউ আর ইউ? আরব ফ্রেন্ডস প্লাস কিছু ছোট ভাই ব্রাদার্সের সাথে কথা বলছিল। হঠাৎ একটা মেয়ের গলার স্বর শুনে পাশে তাকিয়ে দেখলো 2টা মেয়ে দাঁড়িয়ে আছে। একজন হলদে ফর্সা, হাইট 5 ফিট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি হবে, আর একজন একটু শ্যামলা, হাইট 5 ফিট 1 ইঞ্চি হবে। ফ্রু কুচকে বলল, কাকে বলছো? তোমাকে বলছি। আমাকে চেনো তুমি? আমি তো তোমাকে চিনি না, আর কথা বলার সময় সামলে কথা বলবে। ও মা, তোমার মনে নেই আমি কে? সবাই বলে তুমি অনেক ব্রিলিয়ান্ট, তাহলে আমায় এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? আমি বলছি আমি কে। গতকাল যে মেয়ে তোমাকে সবার সামনে প্রপোজ করেছে আমি সেই। আর ভালো করে তাকিয়ে দেখলো, আসলেই তো এইটা তো সেই অসভ্য মেয়েটা। কাল মাস্ক পরা ছিল বলে চিনতে পারেনি। হলুদ ফর্সা গোলগাল চেহারা, ঠোঁটের নিচে মাছ বরাবর একটা তেল, মায়া ভরা চোখ, যা অনেক আকর্ষণীয়। এক দেখায় যে কেউ মাশাআল্লাহ বলবে। আরাফ বেশিক্ষণ মেয়েটার দিকে তাকালো না, চোখ ফিরিয়ে নিয়ে বলল, সমস্যা কি? আমার একমাত্র সমস্যা তো তুমি। খেতে ঘুমোতে চোখ বন্ধ করলে আমি যে শুধু তোমাকেই দেখি। আরো ধমকে বলে উঠল, একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো বেয়াদব মেয়ে। আর আমার হাতের একটা থাপ্পড় খেলে চোখে শুধু অন্ধকারই দেখবে। এই আমাকে একদম ধমকাবা না।
গাল লাল করবা, ভালো কথা। থাপ্পড় দিয়ে না করে অন্যভাবে করো, আমার তাতে সমস্যা নেই। বলেই দুষ্টু এসে চোখ টিপ দিল। আরব ভ্যাবাচেকা খেয়ে পড়ল। মানে? আরশিয়া আরবের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, তুমি ভালোবেসে কিস দিও, দেখবা গাল অটোমেটিক্যালি লাল হয়ে যাবে। ডিসগাস্টিং। বলে আরব সেখান থেকে চলে গেল। আরশিয়া ও তারিনকে নিয়ে ক্লাসে গেল। তারিন এতক্ষণ অবাক হয়ে আরশিয়াকে দেখছিল। যে মেয়ে তার আশেপাশে কোনো ছেলেকে ঘেঁষতে দেয়নি, কেউ প্রপোজ করলে ইচ্ছে মতো মার দিত, সেই ভয়ে কেউ ওকে প্রপোজ করারও সাহস করে না। তার প্রমাণ স্বরূপ একটা ঘটনা আছে। ক্লাস 5-এ থাকতে ওদের এক ক্লাসমেট আরশিয়াকে আই লাভ ইউ বলেছিল। পাক্কা আধা ঘন্টা আরশিয়া ওই ছেলেটাকে মেরেছিল। পরে সবাই মিলে ওকে থামিয়েছিল। এই বিষয়ে এটা নিয়ে ছেলের বাবা মা ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু প্রিন্সিপালের জন্য করতে পারেনি। আর আজ সেই মেয়ে রীতিমতো একটা ছেলেকে বিরক্ত করলো। তারিন কিছু বলবে তার আগে ক্লাস লেকচারার চলে আসায় আর কিছুই বলা হলো না। দুজনেই ক্লাসে মনোযোগ দিল। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ক্লাস চলছে। আরশিয়া আর তারিন দুঃখ বিলাসে মগ্ন, কারণ কিছুই তাদের মাথায় ঢুকছে না। তারিন বিরক্ত হয়ে বলে উঠল, শালার বিয়ে করে সংসার করার বয়সে যদি এই কঠিন কঠিন ম্যাথ করা লাগে, তাহলে কি মন চায় বল? সংসার করার বয়সে কি আর পড়ালেখা ভাল লাগে? আরশিয়া ভ্রু কুঁচকে বলে উঠল, তাহলে বিয়ে করে ফেলো, বাধা দিচ্ছে কে? আমার বাপ মা তো ভুলেও বিয়ার কথা বলে না। তাদের কি চোখে পড়ে না তাদের মেয়ে বড় হয়ে যাচ্ছে? তার একটা জামাই দরকার। এখন আমি তো মেয়ে হয়ে বাবা মার সামনে বলতে পারি না যে আমাকে বিয়ে দাও। হঠাৎ এত বিয়া বিয়া করতেছিস কেন? আরে ভাই, শীতকালে আশেপাশে সবাই বিয়া করতেছে, তাহলে আমি বাদ যাবো কেন? তুই তোর ভাঙার রেকর্ডারটা বন্ধ করবি না? কানের নিচে দিমু। তারিন ঠোঁটের উপর হাত দিয়ে বোঝালো সে আর কিচ্ছু বলবে না। কিন্তু হঠাৎ সে একটা জিনিস লক্ষ্য করলো। লেকচারার আরশিয়ার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। ও আরশিয়াকে ফিসফিস করে বলল, দোস্ত দেখ, জিসান স্যার তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। উনি আমার দিকে তাকাবে কেন? হয়তো অন্য কোথাও তাকিয়ে আছে, তুই ভুল ভাবছিস। হয়তো আমার মনের ভুল। বলেই দুজন ক্লাসে মনোযোগ দিল। পরপর 3টা ক্লাস করে হাঁপিয়ে উঠেছে সবাই। তাই ক্লাস শেষ হতেই সবাই ছুটলো ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে যাওয়ার সময় আরশিয়া আরবকে খুঁজলো, কিন্তু পেল না। তাই আর তারিন চলে গেল। কিছু খেতে খুব খিদে পেয়েছিল দুজনেরই। খাওয়া দাওয়া শেষ বের হয়ে দেখলো আরব যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে ওর বেস্ট ফ্রেন্ড রিয়াজ দাঁড়িয়ে কিছু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আরশিয়া তাদের কাছে গিয়ে রিয়াজকে উদ্দেশ্য করেই বলল, এক্সকিউজ মি ভাইয়া, একটু এদিকে আসবেন, কথা ছিল। রিয়াজ অবাক হয়ে ভাবছে এই মেয়ে কাল থেকে আরবের পিছনে ঘুরছিল, হঠাৎ তাকে কেন ডাকছে। তার ভাবনার মাঝে আরশিয়া আবার ডাকলো। তাই আর না ভেবে আরশিয়াদের কাছে এলো। আমাকে কি দরকার বলো? আপনার বন্ধুর নাম্বারটা দেন। আরবের নম্বর তোমাকে দিব কেন? আর ওর নম্বর দিয়ে তুমি কি করবা? আপনার বন্ধুর সাথে প্রেম করব, তাড়াতাড়ি নাম্বারটা দিন তো। ওকে। ওর পারমিশন ছাড়া ওর নম্বর দেওয়া নিষেধাজ্ঞা আছে, তাই আমি দুঃখিত, আমি ওর নম্বরটা দিতে পারবো না। কি সমস্যা নেই, কিন্তু আপনার গার্লফ্রেন্ড নিশির নাম্বারটা দিন। আমি পাবলিকদের দেই, সেটা কি আপনার ভালো লাগবে বলুন? এই কথা শুনে রিয়াজ ঘাবড়ানো কণ্ঠে বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আপনি কি শিওর যে আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? ওকে ওকে, আমি নিশিকে বলে দিব সে যেন আপনার সাথে ব্রেকআপ করে নেয়। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আরশিয়া ভয় দেখায় না, আরশিয়া কথায় নয় কাজে বিশ্বাসী। ওয়েট। বলে আরশিয়া নিশির নাম্বার উঠিয়ে কল দিয়ে রিয়াজের সামনে ধরল। রিয়াজ ভয় পেয়ে বলল, আরে কিউট আপু, আমাদের মধ্যে নিশিকে আনা কেন? আমি তো তোমাকে আলিপের নাম্বারটা দিচ্ছিলাম, জাস্ট একটু মজা করলাম তোমার সাথে। আরশিয়া মনে মনে বলল, এবার তুমি লাইনে এসছো বাচ্চা। তারপর রিয়াজের কাছ থেকে আরবের নাম্বার নিয়ে আরশিয়া আর তারিন ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে তারিন জিজ্ঞেস করলো, কিরে, তুই রিয়াজ ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম্বার কই পাইলি? আমার কাজিনের নাম্বার আমার কাছে থাকবে না তো তোর কাছে থাকবে? নিশি আপু তোর কাজিন? আমার খালাতো বোন।
তা তুই আরব ভাইয়ার নাম্বার দিয়ে কি করবি? এবার আরশিয়ার মাথা গরম হয়ে গেল। এক প্রশ্নের উত্তর আর কতবার দিবে, তাই তারিনকে ধমক দিয়ে বলল, প্রেম করব, একবার বলছি শুনিস নাই? সত্যি তুই প্রেম করবি, তাও আবার আরব ভাইয়ার সাথে? মিথ্যা 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 কাউকে প্রেম করতে দেখছিস? এরই মধ্যে ক্লাসে লেকচারার চলে এসেছে, তাই কেউ আর কোনো কথা বলল না। ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে আরশিয়া আর তারিন ক্লাস থেকে বের হলো লাইব্রেরিতে যাওয়ার উদ্দেশ্যে। লাইব্রেরিতে গিয়ে আরশিয়া আর তারিন নিজেদের পছন্দ মতো বই নিয়ে কর্নারে একটা টেবিলে বসে পড়ল। দুজন দুজনের মতো করে পড়ছে। হঠাৎ একটা পৌরুষালী কণ্ঠে দুজনই বই থেকে মুখ তুলে দেখলো তাদের সামনে লেকচারার জিসান দাঁড়িয়ে আছে। তারা কিছু বোঝার আগে জিসান আবার বলে উঠল, আমি কি তোমাদের সাথে বসতে পারি? আরশিয়া আর তারিন ভাবলাকান্দের মতো একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে উঠল, অবশ্যই। জিসান আরশিয়ার পাশে বসে পড়ল। আরশিয়া আর তারিন দুজনই অনেক অবাক হলো। আরশিয়া আশেপাশে চোখ বুলিয়ে দেখলো লাইব্রেরিতে থাকা অনেকে তাদের দিকে তাকিয়ে আছে। তারিনের দিকে তাকিয়ে দেখলো তারিন তাকে ইশারা করছে উঠে যাওয়ার জন্য। সেও ইশারা বুঝলো একজন লেকচারারের সামনে থেকে কিভাবে উঠে যাবে, এতে স্যার যদি কিছু মনে করে। দুজন দুজনের দিকে ইশারা করে হঠাৎ উঠে দাঁড়ালো। তাদের উঠতে দেখে জিসান জিজ্ঞেস করলো, তোমরা দুইজন উঠে পড়লে যে? আরশিয়া কিছু বলার আগে তারিন বলে উঠল, আমাদের বাসায় যেতে হবে স্যার, দেরি হয়ে যাচ্ছে, আজ তাই আসি। বলেই সালাম দিয়ে আরশিয়ার হাত ধরে হাঁটা দিল। গেটের বাইরে এসে হাত ছেড়ে দুজনের জন্য হাত ছেড়ে বাঁচল। এরই মধ্যে তারিন বলে উঠল, দেখেছিস আমি বলছিলাম না স্যার তোর দিকে তাকিয়ে থাকে? একটু আগে তো তোর পাশে এসেও বসলো। আমার মনে হয় স্যার তোকে পছন্দ করে। বাজে কথা বলবি না, তার মন চাইছে তাই বসছে। আমি এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না। অতঃপর দুজনেই দুজনের থেকে বিদায় নিয়ে চাচার বাসায় চলে আসে। আরশিয়া বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায়। তারপর কাঁধের ব্যাগ রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে আরশিয়া বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায়। তারপর কাঁধের ব্যাগ রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে গিয়ে দেখে তার মামুনি আর রুষা মিলে রান্না করছে, আর আরুষ টিভিতে কার্টুন দেখছে। সেও বসে পড়ে আরুষের সাথে। কিছুক্ষণ পর খাবারের জন্যই ডাক দিলে খেয়ে ঘরে গিয়ে ঘুম দেয়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আরুষের সাথে খেলতে থাকে। এর মধ্যেই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে তার বাবার ভাইয়া চলে আসে। সে তার বাবাকে জড়িয়ে ধরে। মা, আমি তো মাত্র অফিস থেকে আসলাম, ফ্রেশ হয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। বলিয়া আরশিয়ার কপালে চুমু দিয়ে ঘরে চলে যায়। আরশিয়াও তার বাবার পিছু পিছু নিজের রুমে গিয়ে কিছুক্ষণ ফোন চালায়। ডিনারের জন্য ডাক পড়তে নিচে গিয়ে টেবিলে বাবার পাশে বসে পড়ে। খাওয়ার মাঝে হঠাৎ তার বাবা বলে ওঠে, মা, তোমাকে কিছু বলার ছিল। বলো বাবা, কি বলবে? আসলে আমার নেক্সট প্রজেক্টের কাজ একটু বেশি, যা আরিশ একা করতে পারবে না। তাই আমি ভাবছি তুমি যদি ওকে হেল্প করতে তাহলে ভালো হতো। ওকে বাবা, সমস্যা নেই। যদিও আমি এত তাড়াতাড়ি অফিসের কাজে নিজেকে জড়াতে চাইনি, কিন্তু তুমি যেহেতু বলছো তাই আমি ভাইয়ার সাথে কাজ করব। খাওয়ার সময় কেউ আর কথা বলল না। খাওয়া শেষে যে যার রুমে চলে গেল। আরশিয়ার রুমে এসে ভাবলো আরবকে কল দিবে, তাই যেই ভাবা সেই কাজ। আরশিয়া আরবকে কল দিল। প্রথমবার রিসিভ হলো না, তাই আবার দিল। তৃতীয়বার সময় আরব রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, কে বলছেন? আমি তোমার জান বলছি। এই মেয়ে, কে আপনি? আর রাত বেরাতে কল দিয়ে কি ফাজলামি শুরু করেছেন? আপনার নাম বলুন। আমি আরশিয়া বলছি। তা জানেমান কি করছিলেন আপনি? আমি কি করছি না করছি তা তোমাকে বলবো কেন? আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? যেখান থেকেই পাই, বলুন কি করছিলেন? বারান্দায় দাঁড়িয়ে প্রেমিকার কথা ভাবছি। আমার জানা মতে আপনার কোনো প্রেমিকা নেই, আর যদি থেকেও থাকে ব্রেকআপ করে ফেলুন, কারণ আপনার জীবনে একজন নারী থাকবে যাকে আপনি ভালোবাসেন, যার কথা আপনি সারা দিন ভাববেন, আর তার নাম হলো আরশিয়া। তুমি আমাকে অর্ডার করছো? তোমার সাহস তো কম না মেয়ে। আমি আপনাকে অর্ডার করছি, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ। বলে আরশিয়া কল কেটে লাইট বন্ধ করে ঘুমিয়ে দেশে পাড়ি দিল। অপরদিকে আরব ভাবছে মেয়েটার সাহস কত। আরিয়ান খান আরবকে অর্ডার করে।
আর সেও এই মেয়েকে কিছু বলতে পারে না। কিন্তু কেন কিছু বলতে পারে না ভাবতে ভাবতে আরাব ঘুমিয়ে গেল। আরশিয়া সকাল সকাল তৈরি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। তৈরি হয়ে নিচে নামলো। খেতে বসে বাবা ও ভাইয়ের সাথে অফিসের ব্যাপারে কিছুক্ষণ কথা বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজকে সে একা বেরিয়েছে, সাথে ড্রাইভারও নেয়নি। সে স্বাধীনভাবে চলতে পছন্দ করে, তার খুব ইচ্ছে ছিল ড্রাইভিং শিখবে, তাই তার বাবাও মানা করেনি। এমনকি নিজেকে রক্ষা করার জন্য তাকে ক্যারাটেও শেখানো হয়েছে। তার বাবা একজন বিজনেসম্যান, বিজনেস দুনিয়ার শত্রুর অভাব নেই। এত কিছু শেখানোর পরেও তার বাবা একমাত্র মেয়েকে একা কিছুতেই ছাড়তে চায় না, তাই আরিশকে সবসময় পাঠায় আরশিয়ার সাথে। কিন্তু আরশিয়া কি কারো কথা শোনার মেয়ে? সে তো যা বলবে তাই করবে। সেই জন্য আজকেও বাবার কথা না শুনে একা একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। বেরিয়ে তারিনকে কল করে বলল বাসার নিচে নামতে, অতঃপর তারিনকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। ভার্সিটিতে যে দেখে মাঠের মধ্যে মানুষ জড়ো হয়ে আছে। আরশিয়ার আর তারিন কিছুটা সামনে যে দেখে আরাফ, রিয়াজ ওদের ফ্রেন্ডসরা মিলে কিছু ছেলেদের মারছে। আরশিয়ার হঠাৎ খেয়াল করে একটা ছেলে আরাফের দিকে লাঠি নিয়ে যাচ্ছে। আরাফ উল্টো দিকে ঘুরেছিল, তাই সে সেই দিকে খেয়াল করেনি। সে অন্য একজনকে মারছে। আরশিয়া তার ব্যাগ তারিনের হাতে দিয়ে দৌড়ে গিয়ে ছেলেটার হাতের লাঠি ধরে ফেলল। তারপর ছেলেটার হাত থেকে একটানে লাঠিটা নিয়ে তাকেই মারা শুরু করলো। আরাফ হঠাৎ কাউকে তার পেছনের দিকে কাউকে মারামারি করতে দেখে পেছন ফিরে দেখে আরশিয়া একের পর এক ছেলেটাকে লাঠি দিয়ে আঘাত করছে। আরাফ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, এরপর নিজেও ছেলেগুলোকে মারতে শুরু করলো। হঠাৎ কেউ কিছু বোঝার আগে আরাফের পিঠে কিছু একটা ধাক্কা খেলো। সে পেছনে তাকিয়ে দেখে আরশিয়া পড়ে যাচ্ছে। আরাফ তাড়াতাড়ি আরশিয়াকে ধরে ফেলল। তাকিয়ে দেখে আরশিয়ার কপাল বেয়ে রক্ত পড়ছে। কেউ কিছু বোঝার আগেই পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝলো না। আরাফ যেন হতবাক হয়ে গেল। আসলে যে ছেলে আরশিয়ার মারার জন্য আরাফকে একটু আগে মারতে পারেনি, সেই ছেলেই আরশিয়ার মাথায় বাড়ি মারে। আরাফ আরশিয়ার গালে হালকা চাপড় মেরে বলে উঠল, এই মেয়ে কথা বলো, কি হয়েছে তোমার? চোখ খোলো। তারিনও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল, মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। যখন খেয়াল হলো তাড়াতাড়ি দৌড়ে এসে বলে, দোস্ত কি হয়েছে তোর? চোখ খোল না ইয়ার। ভাইয়া, ওর কপাল থেকে তোর রক্ত পড়ছে, তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে চলো। আরাফ আরশিয়াকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। ওর ফ্রেন্ডদের বললো ওই দিকটা সামাল দিতে, আর রিয়াজকে বললো ওর সাথে আসতে। রিয়াজ তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসলো। আরাফ আরশিয়াকে কোলে নেওয়ার অবস্থায় পেছনে বসলো। তারিন আরাফের পাশে বসে আরশিয়াকে অনবরত ডেকে চলেছে। গাড়ি হসপিটালের সামনে থামলো। আরাফ আরশিয়াকে নিয়ে তাড়াতাড়ি নেমে ভেতরের দিকে হাঁটা দিল। তারিনও তার সাথে গেল। আরাফ রিসিপশনেই জিজ্ঞেস করে একটা কেবিনে ঢুকে আরশিয়াকে বেরিয়ে শুইয়ে দিল। এরই মধ্যে ডক্টর এসে জিজ্ঞেস করলেন। এনার কি হয়েছে? আরাফ অস্থির কণ্ঠে বলল, মাথায় আঘাত পেয়েছে, মাথা থেকে রক্ত পড়ছে। ডক্টর প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। তারিন কেবিনের এক কোনায় দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে। ওর চোখের সামনে এখনো ভাসছে আরশিয়ার আঘাত পাওয়ার দৃশ্য। আরাফ তারিনের কাছে এসে বলল আরশিয়ার ফ্যামিলি মেম্বারদের বলার জন্য। তারিন আরশিয়ার ফোন থেকে আরিশকে কল দিল। ফোন রিসিভ করে আরিশ বলল, কিরে বনু, আজকে হঠাৎ এই সময় কল দিলি? তারিন কাপা কাপা গলায় বলল, ভাইয়া, আমি তারিন। তারিন, তুমি আরশিয়া ফোন থেকে ফোন করেছ? আরশিয়া কোথায়? তারিন কান্না করতে করতে বলল, ভাইয়া, আপনি তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আসুন। আরিশ উদ্বিগ্ন কণ্ঠে বলল, হঠাৎ হসপিটাল আসবো কেন? আরশিয়া কোথায়? ওকে ফোন দাও। ও কোথায়? ও ঠিক আছে তো? তারিন কান্নার ফলে কিছু বলছে না। ওইদিকে থেকে আরিশ অনবরত জিজ্ঞেস করে যাচ্ছে। কি হয়েছে? আরাফ তারিনের থেকে ফোন নিয়ে আরিশকে বলল, ভাইয়া, আরশিয়া কপালে ব্যথা পেয়েছে, কপাল থেকে রক্ত পড়ছে। আমরা ওকে নিয়ে হসপিটালে এসেছি, আপনিও তাড়াতাড়ি চলে আসুন। আমি আসছি। বলে আরিশ অফিস থেকে বেরিয়ে পড়ল। ডক্টর আরশিয়ার মাথায় ব্যান্ডেজ করে ওর হাতে স্যালাইন দিয়ে আরাফদের উদ্দেশ্যে বলল, চিন্তার কোনো কারণ নেই, আঘাতটা বেশি গুরুতর নয়। আমি স্যালাইন দিয়ে দিতেছি, আশা করি কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরবে।
আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে আসুন, আমি মেডিসিনগুলোর নাম লিখে দিচ্ছি। ওনার জ্ঞান ফিরলে আমাকে বলবেন। রিয়াজ ডক্টরের সাথে গেল। আরাফ আরশিয়ার পাশে একটা টুলে বসলো আর তারিন আরশিয়ার পায়ের কাছে বেডে বসলো। কিছুক্ষণের মধ্যে আরশিয়ার জ্ঞান ফিরল। আরশিয়া চোখ খুলে উঠে বসার চেষ্টা করলো। আরাফ আরশিয়ারকে উঠে বসতে সাহায্য করলো। আরাফ তারিনকে বলল ডক্টরকে ডেকে আনার জন্য। তারিন যেতে আরাফ আরশিয়াকে ধমকে বলে উঠল, তুমি কি পাগল? মাথায় কিছু নাই তোমার? মারামারির ভেতরে ঢুকেছো কেন? হ্যাঁ, আপনার জন্য পাগল আমি। আর আপনাকে ওই লোকটা মারতে যাচ্ছিল, ওকে আটকাতেই তো আমি মারামারির ভিতরে গিয়েছি। আমাকে মারলে তোমার কি? আপনাকে মারলে আমার অনেক কিছু। আমার মন চাচ্ছে খুন করে ফেলি তোমাকে। করুন খুন, আমি মানা তো করিনি, কিন্তু খুনের অস্ত্র হতে হবে আপনার ওই তীক্ষ্ণ চোখ জোড়া, আর সমাধি হতে হবে আপনার ওই প্রশস্ত বুকে। তাহলে আমি মরেও শান্তি পাবো। এই কথার পৃষ্ঠে কথা বলার মতো কিছু খুঁজে পেল না আরাফ। এরই মধ্যে তারিন ডক্টরের সাথে নিয়ে ঢুকলো। পেছনে আরিশও আসলো। ডক্টর আরশিয়াকে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে আপনার? মাথায় ব্যথা হচ্ছে। এটা স্বাভাবিক। আমি মেডিসিন দিয়ে দিয়েছি, সময় মতো খাবেন। আর 3-4 দিন পর ব্যান্ডেজটা খুলিয়ে নিয়ে যাবেন। এই কয়দিন ব্যান্ডেজ ভেজাবেন না। এখন আপনি রেস্ট নিন, বিকেলে আপনাকে ডিসচার্জ দেওয়া হবে। বলি ডক্টর চলে গেল। এবার আরিশ জিজ্ঞেস করলো, ডক্টর সামনে থাকা আরশিয়া এতক্ষণ আরিশকে দেখেনি। হঠাৎ আরিশের কণ্ঠ শুনে তাকিয়ে দেখে আরিশ ওর পাশে দাঁড়ানো। মানে ভাইয়া এমনি ব্যথা পেয়েছি। এমনি মানুষ কিভাবে ব্যথা পায়? আসলে উষ্টা খেয়ে ইটের ওপর পড়ে গিয়েছিলাম। সত্যি কথা বল আরশিয়া। পাশ থেকে তারিন বলল,